সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আগরতলা এসেছিলেন। আমরা যখন আপনাদের সাথে মিলিত হয়েছে কথা বলবার জন্য, সম্ভবত প্রায় এই সময়েই প্রধানমন্ত্রী সরকারের আয়োজিত যে সভা বিবেকানন্দ ময়দান উপস্থিত হয়েছেন, তার কিছুক্ষণ পরে তিনি কথা বলেছেন। 22-24 মিনিট কথা বলেছেন। আমি তার বক্তৃতাটা শুনেছি। আমি কোনো রকম ভূমিকায় না গিয়ে প্রধানমন্ত্রী মহাশয়ের দেওয়া যে ভাষণ শুরু যেভাবে করলেন, তার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আমার মনে হয়েছে এটা প্রাসঙ্গিক। শুরু করলেন কি দিয়ে? ডাবল ইঞ্জিনের সরকার আসার আগে নাকি ত্রিপুরায় উন্নয়নের ব্রেক কষা ছিল। আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে ভ্রষ্টাচারের গতি বাড়ছিল, প্রগতি হচ্ছিল ভ্রষ্টাচারের। এই দুটো হচ্ছে মূল বক্তব্য। এটা অনেকটা নগরের নির্বাচনের আগে বেআইনিভাবে নির্বাচনী বিধি ভেঙে দিল্লি থেকে গ্রামীণ গৃহ প্রকল্পের যে টাকা তিনি ব্যাংকে ব্যাংকে দিলেন, সেখানেও 24 মিনিট বক্তৃতা করেছিলেন, সেটাও আমি শুনেছি। সেখানেও প্রায় একই সুরে কথা বলেছেন, কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ তিনি উপস্থিত করতে পারেননি, কালকেও পারলেন না। তাহলে উন্নয়নের ক্ষেত্রে ব্রেক কষা ছিল। আমি কি সবিনয়ে জিজ্ঞেস করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের মাধ্যমে, যে এয়ারপোর্টটি উদ্বোধন করবার জন্য প্রধানমন্ত্রী এসেছিলেন, এটা গড়ে তুলবার জন্যে উদ্যোগ, লড়াই, সংগ্রাম কখন শুরু হয়েছিল, কাদের সময় শুরু হয়েছিল, কারা এটাকে মাটিতে নামায় আনার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিলেন? পূর্বতনের সরকার। শুরু হয়েছিল কি দিয়ে? শুরু হয়েছিল কলকাতা থেকে ত্রিপুরাতে ফ্লাইট আসা যাওয়া করত। দিল্লি তো প্রশ্নই ছিল না। বামফ্রন্ট সরকার যখন, সংখ্যা খুব কম, সকালে গেলে সন্ধ্যার সময় যেতে হতো। কেন ফ্লাইট বাড়বে না, এ দিয়ে শুরু হয়েছিল। বাজপেয়ী সাহেব তখন প্রধানমন্ত্রী। এটার পরিবর্তন হয়, চাপ দিয়ে কিন্তু আদায় হয়। তারপরে দিল্লি থেকে আগরতলা, আগরতলা থেকে দিল্লি কেন ফ্লাইট পাওয়া যাবে না, সেটাও চালু হয়। যদিও সরাসরি না, দিল্লি থেকে কলকাতা, কলকাতা হয়ে আগরতলা, আগরতলা থেকে কলকাতা হয়ে দিল্লি, আবার দিল্লি হয়ে আগরতলা, আগরতলা থেকে গুয়াহাটি হয়ে দিল্লি শুরু হয়েছিল। এটা টিনের ছাউনিতে এয়ারপোর্ট চলছিল। আমি আমার কলেজ জীবনের অভিজ্ঞতার কথা বলছি। লড়াই করে সেই সময়ে বামফ্রন্ট সরকার কেন্দ্রকে বাধ্য করেছিল এটাকে নতুন করে তৈরি করো। এখন যেটা আমাদের কাছে পুরনো হয়ে গেছে, এটা আমাদের সময় কিন্তু লড়াই করে আদায় করা এই খানিকটা উন্নত বাড়ি। কারা করলেন? তখন ডাবল ইঞ্জিন ছিল কোথায়? তারপর এটাতে হচ্ছে না, আমরা বললাম আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরি করো, বড় এয়ারক্রাফট যাতে নামতে পারে তার ব্যবস্থা করো, এবং এই সাথে কার্গো সিস্টেম যাতে থাকে, এটাকে অ্যাভেলেবল করার জন্য এয়ারপোর্টের মধ্যে সেই ধরনের বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে মালপত্র লোডিং আনলোডিংয়ের ব্যবস্থা করো। শুরু হলো। বহু গায়না বাজনার পর কেন্দ্র থেকে আমাদের বলা হলো জায়গায় তোমাদের দিতে হবে, এর কোনো খরচাপাতি আমরা বহন করব না। আমরা গ্রহণ করলাম। একটা প্রথম মাপ দিলেন যে এই রানওয়েটা একদিক থেকে আরেক দিক কতটা করতে হবে বড় এয়ারক্রাফট নামাবার জন্যে।
আমরা গিয়ে দেখলাম তাতে প্রায় গোটা 30-33 বাড়ি পড়ে যাচ্ছে। দায়িত্ব নিলাম আমরা, কথা হলো, বিকল্প জায়গা হলো, ঘর তৈরি করে দেওয়া হলো, রাস্তা তৈরি করে দেওয়া হলো, পানীয় জলের ব্যবস্থা হলো, বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া হলো। 35 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার, 1 পয়সাও দেয়নি কেন্দ্রের সরকার। তারপর বাড়ির মডেল কি হবে এ নিয়ে 2 বছর কাটিয়ে দিল, প্রায় 1.5-2 বছর। এরপরে হঠাৎ করে বাড়ি তৈরি করার আগেই বললো যে না, বড় এয়ারক্রাফট নামতে গেলে পরে আরও জায়গা লাগবে, তাহলে কী করতে হবে, আরও বাড়ি ভাঙতে হবে। আমরা বললাম দরকার নাই, এই লেংথে যে এয়ারক্রাফট নামতে পারে এটাই যথেষ্ট, এর চেয়ে বড় দরকার নেই আমাদের। আমরা কাউকে মানে ভূমিচ্যুত গৃহচ্যুত করতে পারবো না, এখানেই করতে হবে। যখন এই ডিটারমিনেশন দেখলেন, তারপরে এই বাড়ির প্রশ্ন আসলো। মডেল আমরা বললাম ঠিক আছে, শুরু করুন, দেরি হচ্ছে, আবার চাপ। ত্রিপুরার মানুষ সরকার মিলে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করার পর সেটা ফাইনাল হলো, টেন্ডার হলো এবং কাজ শুরু হলো বামফ্রন্ট সরকার থাকার সময়ে। তখন 1 বছর বামফ্রন্ট সরকার কাজ করছিল। তো এখানে এসে বলে দিলেন যে উন্নয়নের কাজে ব্রেক কষা ছিল। এই ইতিহাসটা জানা আছে কি প্রধানমন্ত্রীর? কে তাকে তথ্য দিয়েছেন? অথবা জেনেই এটাকে চেপে যাচ্ছেন, ভাবছেন যা খুশি বলে যাবেন আর মানুষ তা গ্রহণ করবেন? ভাবেনটা কি নিজেকে? তারপর রেলের প্রশ্ন আসলো। রেল আপনারা কি করেছেন? কিচ্ছু করেননি। আমরা যখন কলেজে পড়ি তখন থেকে রেলের আন্দোলন ত্রিপুরায়। দশরথ দেব বীরেন দত্ত যখন এমপি হয়ে দিল্লিতে যান, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, ত্রিপুরার কতগুলো গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়ের উপর দাবি তুলতে গিয়ে বলছিলেন দেশ ভাগ হয়েছে, ত্রিপুরা একটা প্রান্তিক রাজ্য, পাশে বাংলাদেশ, ওই দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, রেল ওখানে পড়ে গেছে, ত্রিপুরায় রেল করতে হবে। গ্রহণ করেনি, বিরোধিতা করেনি। সেই রেল করার আন্দোলন প্রথম ছাত্ররা, যুবকরা হাতে নেন, তারপর গণতান্ত্রিক অংশের মানুষ অংশগ্রহণ করেন এবং প্রগতিশীল শক্তি, বামপন্থী শক্তি অংশগ্রহণ করেন। অন্যান্য রাজনৈতিক দল, নাম আমি এখন নাইবা বললাম, তারা এই আন্দোলনটাকে ধূর্চার করেছে, বলবার চেষ্টা করেছে বামফ্রন্ট সরকার চাকরি দিতে পারছে না, তো কাজে রেলের কথা বলে যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অদ্ভুত কথা। রেল ছাড়া তো শিল্প হবে না, শিল্প না হলে চাকরি কোত্থেকে হবে? তো ভুল কি আছে? কিন্তু আন্দোলনটা বিরোধিতা করেছে, শুধু বিরোধিতা না, যাতে দিল্লি সরকার ত্রিপুরায় রেল সম্প্রসারণের উদ্যোগ না নেয়, পলিটিক্যালি সেই সমস্ত শক্তিগুলো ত্রিপুরার বিরুদ্ধে শত্রুতা করার চেষ্টা করেছে। কিন্তু সমস্ত বেড়াজাল ভেঙে ত্রিপুরার লড়াকু মানুষ বামফ্রন্ট সরকারকে সাথে নিয়ে কেন্দ্রকে বাধ্য করেছে আগরতলা না সাবরুম পর্যন্ত রেল লাইন নিয়ে যেতে। আপনাদের জানার জন্য বলছি, নূতন সাংবাদিক বন্ধু অধিকাংশ, এই যে উত্তর ত্রিপুরা থেকে আগরতলা আসার পথে সন্ত্রাসবাদীদের দৌড়াতে রেলের সার্ভে এবং লাইন পাতার কাজ সমস্যা হচ্ছিল। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে টিএসআর বসিয়ে কেন্দ্র থেকে কোনো পয়সা না নিয়ে খরচ নিজেরা বহন করে নিরাপত্তা দিয়ে এই রেল লাইন বসাবার কাজে সাহায্য করেছে। রেলের নেতৃত্ব বলেছে এরকম ঘটনা ভারতবর্ষের কোনো রাজ্যে নাই। এটা ব্রেক কষার সরকার। প্রধানমন্ত্রী বলে গেলেন বেমক্কা, এটা দায়িত্বশীল প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন হলো না। ইতিহাস জেনে কথা বলার চেষ্টা করুন। আপনার তো নিজের কোনো আন্দোলন সংগ্রামে, গণসংগ্রামে অংশগ্রহণ করার অভিজ্ঞতা নাই, আর দলের তো স্বাধীনতা সংগ্রামেও অংশগ্রহণ করার কোনো দৃষ্টান্ত নাই। এ তো ব্রিটিশের পা চাটা ছিল, তেল মেখেছে, সেখানে ছুরি মেরেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে। স্বাধীনতার পরেও জনস্বার্থে কোনো আন্দোলনে আপনাদের ভূমিকা নাই। আমি আপনাকে নিয়েই বলছি, তার জন্য আপনি এই সমস্ত কথা বলতে পারলেন। সে লাইন সাবরুমে নিয়ে গেছি আমরা। কি বক্তৃতা করলেন? এখন বাংলাদেশের সঙ্গে লাইন হবে। আপনার কৃতিত্ব কি? আপনাদের সরকারের কৃতিত্ব কি? ইউপিএ সরকারের সময় বর্তমান যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে, দিল্লিতে এসেছিলেন ভারত সরকারের সঙ্গে, ডক্টর মনমোহন সিং, 2 দিন কথাবার্তার পর সেখানে সংযুক্তভাবে দলিল তৈরি হয়। আমিও আমন্ত্রিত ছিলাম। আমাদের কি বিষয়গুলো বাংলাদেশের কাছে চাওয়া উচিত জানতে চেয়েছিলেন। তখন তার যিনি ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন, তিনি জানতে চেয়েছিলেন, খুব ভালো মানুষ। তাতে অন্যতম ছিল বাংলাদেশের সাথে রেল লাইন লিঙ্ক করো।
এবং দেখা গেল ফাইনাল যখন বেরোলো ডকুমেন্ট, তাতে এই আগরতলার সঙ্গে বাংলাদেশের যে রেল আছে, রেলের সঙ্গে লিঙ্ক করার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে ত্রিপুরার সুবিধা হয়, উপকারে আসে এমন কোনো বিষয় হয় ত্রিপুরা থেকে অথবা কেন্দ্রের সরকার থেকে তুললে আমার সরকার কোনো সময়ই নেতিবাচক ভূমিকা নেবে না। কোথায় ছিলেন প্রধানমন্ত্রী তখন আপনি? আপনার দল কোথায় ছিল? ডাবল ইঞ্জিন কোথায় ছিল? এগুলো একটু বলতে পারলেন না। এবং অ্যালাইনমেন্ট আমরা করলাম, এবং যেখানে গিয়ে লাইনটা লিঙ্ক করার কথা অসুবিধার কারণে বাংলাদেশ একটা মডিফাইড প্রস্তাব দিলেন, সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম। সব মিলিয়ে কত 13 থেকে 15 কিলোমিটার রাস্তা হবে, 9 থেকে 10 কিলোমিটার ত্রিপুরার ভেতরে, বাকিটা বাংলাদেশের ভেতরে। সেই অ্যালাইনমেন্ট মতো জায়গা আমরা বের করে দিলাম। টাকা ঠিক আছে রেল ডিপার্টমেন্ট দিয়েছেন, মাটি কাটার কাজও শুরু হয়েছিল। ডাবল ইঞ্জিনের সরকার এত গতি, 5 বছরে 1 কিলোমিটার রেল পাকতে পারলেন না, এখানে বুক বাজাচ্ছেন। এতে লজ্জা শরম কিছু থাকার দরকার, কিছুই তো হয়নি এখনো। বলে গেলেন হ্যাঁ হীরা করছেন, তারপরে কি বলছেন সড়ক পথ। কি করছেন সড়ক পথ? জাতীয় স্তরে যে 8টা সড়ক পথ ত্রিপুরায় আদায় করেছে, এটা কে করেছে? বামফ্রন্ট সরকার। প্রথম হচ্ছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের দাবি ছিল 4 লেন করো। প্রধানমন্ত্রী ত্রিপুরা এসেছিলেন আমাদের পাওয়ার প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য, রাজ্যপালের বাড়িতে সভা, তাতে আমাদের যে চার্টার অফ ডিমান্ড তার মধ্যে অন্যতম ছিল এই জাতীয় সড়কটাকে 4 লেন করো। তিনি নীতিগতভাবে অ্যাকসেপ্ট করেছিলেন, প্রেস রিলিজ যেটা দিয়েছিলেন তার পক্ষ থেকে তাতে এটাকে স্বীকার করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বললেন 4 লেন করতে গেলে পরে অনেক টাকা একসাথে লাগবে, আমরা 2 লেন দিয়ে শুরু করি, প্রভিশন থাকবে, পরে আমরা 4 লেন করব। আমরা কাজটা যাতে আটকে না থাকে সেটা অ্যাকসেপ্ট করেছিলাম। জানেন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জানেন এই সমস্ত ইতিহাস? জানেন না। তার বাইরে আমরা বলেছি একটা 4 লেনে হবে না। আমরা আবার ধর্মনগর থেকে বলেছি যে আমাদের দক্ষিণ ভাগটাকে কাভার করে অধিকাংশ ট্রাইবেল এলাকা সাবরুমের সঙ্গে লিঙ্ক করো, আরেকটা জাতীয় সড়ক করো। আমাদের তরফ থেকে এই প্রস্তাব আমরা নিয়ে যাই। বিরোধিতা করেননি, কিন্তু তখন পর্যন্ত গ্রহণ করেননি। আলটিমেটলি একটা সময় গিয়ে এটা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এর বাইরে আমরা আপনার কৈলাসহর হয়ে, কমলপুর হয়ে, খোয়াই হয়ে আগরতলার সঙ্গে লিঙ্ক করার যে সড়কটা, এই সড়কটা ডাবল লেন করার জন্য আমরা দাবি করি। বামফ্রন্ট সরকার এই সবগুলো মিলে 8টা এরকম নূতন জাতীয় সড়ক করার প্রস্তাব আদায় করার জন্য উপস্থিত করে লড়াই হয়েছে ত্রিপুরায়। বামফ্রন্ট সরকার, ত্রিপুরার জনগণ যে এলাকা দিয়ে রাস্তাগুলি যাবে, সেখানকার অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসবে, মানুষ দুহাত তুলে সমর্থন করেছেন। ভাবতেই পারেননি অনেকে যে এই দাবি আসতে পারে। এই দাবিগুলো যখন আমরা করি তখন বিজেপি তো ত্রিপুরায়, এই নামই ত্রিপুরার মানুষ জানতো না। এখন বুক বাজাচ্ছেন প্রধানমন্ত্রী এসে। কতটুকু কাজ হয়েছে আমার তো এখনো মনে আছে। এই যে ডাবল লেন জাতীয় সড়ক করা, তখন আপনার ফার্নান্ডেজ, কর্ণাটকের মানুষ, কংগ্রেস দলের নেতা, তখন ডক্টর মনমোহন সিংয়ের মন্ত্রিসভার পূর্ত দপ্তরের নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এই আপনার চন্দ্রপুর থেকে সাবরুম পর্যন্ত লাইনটা নিয়ে যাওয়ার জন্য ডাবল লেনে ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য তিনি এসেছিলেন। কোথায় ছিলেন তখন আপনারা? এগুলো উল্লেখ করেন না তো? কি ব্যাপার? আপনাদেরও হয়তো অনেকের নাও জানা থাকতে পারে, নতুন আপনারা, আমি তো আপনাদের দায়ী করতে পারবো না ভাই, জানার জন্য বলছি। আর আমাদের ত্রিপুরার যারা নতুন প্রজন্ম, নতুন নতুন ছেলে মেয়ে, তাদেরকে ইতিহাস জানতেই সাহায্য করছে না। তাই আমার মনে হয়েছে এগুলো বলা দরকার। তো আমরা জিজ্ঞেস করছি, তারপর এই যে রাস্তাগুলো আমার এখনো মনে আছে, আগরতলা থেকে আপনার উদয়পুর, মাদারবাড়ি পর্যন্ত, এটা আমরা দাবি করেছিলাম। ঠিক আছে 4 লেন হবে না, সবটা পরে হবে, কিন্তু এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরা সুন্দরী মন্দির এটা আমাদের জাতীয় স্তরের একটা অন্যতম ধর্মীয় পীঠস্থান, এবং এটা মানে ধর্মের সাথে যুক্ত। আপনার এই যে যারা ভ্রমণ টমনে বেরোন, এই সমস্ত জায়গা দেখতে যান, এখানে প্রচুর মানুষ আসে, এবং বছরে 1-2টার সময় বড় বড় উৎসব হয়, প্রচুর গাড়ি ঘোড়া আসা যাওয়া করে। এদিক থেকে জেলা হেডকোয়ার্টার,
ত্রিপুরা সুন্দরী মন্দির গুরুত্বপূর্ণ, ফলে অন্তত এই জায়গাটা 4 লেন করুন। তখন এই সরকারের যিনি পূর্ত দপ্তরের মন্ত্রী, তিনি মহারাষ্ট্রের মানুষ, তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এটার। আমরা আমতলিতে স্কুলের মাঠে যেখানে ক্রিকেট খেলা হয়, টেম্পোরারি আপনার ইয়ে করে, মানে গ্যালারি করে, এটা আমাদের সরকারের সময় তৈরি হয়েছে। এবং এত মানুষ দেখে তিনি বিস্মিত, একটা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে তো হাজার হাজার মানুষ, কি ব্যাপার? আমি বললাম এটাই চাহিদা, হয় না তো কিছু। আমাকে যখন বলতে বলা হলো, তখন আমি বাকি যে 6টা রাস্তার কথা বললাম, এগুলি কবে হবে? আপনারা সরকারে আসছেন, আপনার যে রাজ্য থেকে আপনি প্রতিনিধিত্ব করে পূর্ত দপ্তরের মন্ত্রিত্ব করছেন, বা আপনাদের মন্ত্রিসভায় যারা আছেন, তাদের রাজ্যগুলিতে 7টা, 8টা, 10টা করে জাতীয় সড়ক আছে। আমাদের এখানে কোনো একটা মাত্র জাতীয় সড়ক থাকবে কেন? আরও 2টা জাতীয় সড়ক হবে না কেন? এই ছোট্ট ছোট্ট জায়গাগুলিকে জাতীয় সড়কের সঙ্গে লিঙ্ক করা হবে না? উনি সমস্ত বক্তব্য শোনার পর মাঠ থেকে যখন মানুষ দুহাত তুলে এই বক্তব্যকে সমর্থন করছেন, তখন তার যখন বলার পালা, তিনি দাঁড়িয়ে হাতজোড় করে বললেন, যেই বিষয়গুলি মুখ্যমন্ত্রী তুললেন সমস্ত দাবি আমি গ্রহণ করলাম, আমাদের সরকার এগুলি কার্যকরী করব। মাঠের মানুষ হাততালি তাকে দিয়ে অভিনন্দন জানালেন। আমি উঠে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করে তাকে ধন্যবাদ জানিয়ে বলেছিলাম, আমরা দেখতে চাইব কত দ্রুত এগুলি কার্যকরী করার জন্য আপনার দপ্তর থেকে টাকা আসে। প্রধানমন্ত্রী জানেন তো এগুলো কাদের কৃতিত্ব এটা, কিন্তু আপনারা করছেনটা কি? এই সময়ের মধ্যে কটা রাস্তা পূরণ করেছেন, সম্পন্ন করেছেন? একটাও না, একটাও না। 5 বছর হয়ে গেল তো, ডাবল ইঞ্জিনের সরকার। আমরা যদি ব্রেক কষে থাকি, তো এই ইঞ্জিন তো এই সময়ের মধ্যে অনেক কিছু গতি বাড়ানোর কথা ছিল, কোথায় গতি? এ তো আপনার পাঞ্চার হয়ে মুখ থুবড়ে পড়ে আছে আপনার ডাবল ইঞ্জিনের গাড়ি। কি বলছেন আপনি এই সমস্ত কথাবার্তা? কাদেরকে এই সমস্ত কথাবার্তা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? তারপরে কি বললেন? তারপর বললেন আইটি, বলছে ত্রিপুরার গ্রামগঞ্জের সমস্ত আমরা একেবারে এই মানে আইটিতে সমৃদ্ধ করব, স্টার্ট আপ, হ্যানা তেনা অনেক কিছু বলেছেন, এগুলো সবাই বুঝো না। তো আমরা জিজ্ঞেস করি, কক্সবাজার থেকে সমুদ্রের তলদেশ দিয়ে ব্রডব্যান্ড ফ্যাসিলিটির জন্য ভারতবর্ষের 3য় গ্রেটওয়ে আগরতলা কাদের দাবিতে হয়েছিল, কোন সময় হয়েছিল, তখন কেন্দ্রের সরকারে কে ছিল? বাংলাদেশ যখন শুনলো এই 3rd গেটওয়ে হবে আগরতলা, বললেন কোনো প্রশ্ন নাই। বর্তমান প্রধানমন্ত্রী বললেন ইয়েস, ইট উইল বি ডান। এবং আমি ভুলে যাইনি, আপনি যখন প্রধানমন্ত্রী হন, যখন এই আপনার লেইং টিং কমপ্লিট হলো, আনুষ্ঠানিক উদ্বোধন হলো, আগরতলায় আমাকে থাকতে বলা হলো, দিল্লিতে আপনি, বাংলাদেশে শেখ হাসিনা যখন বললেন, তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন কিনা আমি জানি না, আমাকে উদ্দেশ্য করে বলছেন, বাংলাতেই কথা হচ্ছিল আমাদের মধ্যে। এটা হলো, আপনারা যদি এটাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রডব্যান্ড ফ্যাসিলিটিসকে, এবং এটা যদি ত্রিপুরা এবং ভারতের কাজে লাগে, তাহলে ত্রিপুরার কথা মাথায় রেখে বলছি, এর চাইতে আরো হায়ার ক্যাপাসিটিওয়ালা এই ব্রডব্যান্ড ফ্যাসিলিটিস সুযোগ নেওয়ার জন্য এই কক্সবাজার থেকে অন্য লাইন আমরা দেওয়ার জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী, আপনার মনে আছে ক বছর হলো কিছু করেছেন, উদ্যোগ নিয়েছেন? কিছু বললেন না তো, বক্তৃতা করেই সব খালাস হয়ে যাচ্ছেন। একটা বিষয়ও আপনার ত্রিপুরার এই ডাবল ইঞ্জিনের সরকার আপনার দৌলতে যেটা এখানে বসেছে, প্রলোভনের ফাঁদে পেলে মানুষের ভোট নিয়ে, তাদের তরফ থেকে নূতন কোনো উদ্যোগ এখানে নেওয়া হয়েছে আমাদের চোখে তো পড়েনি, আমাদের চোখে পড়েনি। কাজে কথাগুলো বলছেন ব্রেক কষে বসে আছে। ঘরের কথা বললেন, যে টিনের চালা দেওয়া, মাটির দেওয়াল দেওয়া, এগুলির প্রস্তাব যায়নি, এগুলো নাকি এখনকার সরকার এসে দিয়েছেন। অসত্য কথা বলছেন। 2011 সালে যে তালিকা আমাদের ত্রিপুরা সরকার থেকে পাঠানো হয়েছে, একটা গ্রামের জন্য, একটা নগরের জন্য, এই যে আপনার ক্রাইটেরিয়া, এটা কে ঠিক করেছে? এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আমরা এগুলো মন্ত্রীদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে তো টাকা দিচ্ছে না, দেশের মানুষ ট্যাক্সও দিচ্ছে, কেন্দ্রের তহবিলে যাচ্ছে, তার থেকে প্রকল্প হচ্ছে, সেগুলি রাজ্যের মধ্যে ভাগ হচ্ছে। তার জন্য ব্যক্তিগতভাবে কারোর কৃতিত্বের তো কোনো সুযোগ নাই। সেই সময় যখন বলা হলো টিনের ঘর, মাটির
দেওয়াল এগুলি যদি থাকে তাহলে কিন্তু তাদেরকে পাকা ঘর দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু গরিব মানুষ করছেন, ভাবছেন দরজার বেড়া বেশি দিন থাকবে না, মাটির দেওয়াল দিলে পরে একটু বেশি সময় থাকবে, বহু কষ্ট করে করছেন, এর অর্থ কি তারা মানে সমর্থ? তা তো ঘটনা না। আর টিন কজনের বাড়িতে আছে? যাদের বাড়িতে টিন আছে তারাও তো খুব একটা তালেবান না। কেন এগুলি না করছেন? মানেনি তো আমাদের কথা। আমরা যেটা প্রতিবাদ করলাম, তারপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে করলো, কোনো কোনো রাজ্যের বিজেপি সরকারও বলল, তারপরে গিয়ে পরিবর্তন করলেন। তাহলে আগে করলেন না কেন? 11 সালের ব্যাপার এখন এসে আপনি আগরতলার নগরের নির্বাচনের মুখে আরেকবার প্রলুব্ধ করার জন্য করেছেন। ঠিক আছে, কয় বছর গেল মাঝখানে? সেই যে টাকার অঙ্ক, এখন যে টাকা দিচ্ছেন, সেই টাকার প্রথম দফার যে টাকা আপনাদের দলের লোকরা 5,000, 7,000, 10,000, 15,000 করে চাইছে, যারা দিতে চাইছে না বলছেন এরপরের কিস্তির টাকা কিন্তু পাবে না। আর যারা টাকা পাচ্ছেন তারা কি বলছেন? জিনিসের দাম বেড়ে গেছে, এই টাকা দিয়ে কি করে ঘর হয়? এটা রান্নাঘর করতে হবে, বাচ্চাদের পড়ার ঘর করতে হবে, একটা ল্যাট্রিন করতে হবে, অন্য কিছু বাদেই দিলাম, এই টাকা দিয়ে তো একটা ঘরই হবে না। জানেন প্রধানমন্ত্রী কিছু বলেছেন এগুলো সম্পর্কে? কিচ্ছু বলেননি তো, বুক বাজাচ্ছেন। ত্রিপুরার মানুষকে যদি বোকা ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। তার জন্যই কথাগুলি বলছি। এখানে কি বোঝাবার চেষ্টা করলেন? এই ত্রিপুরাতে বাঁশ বেতের শিল্প, নূতন গল্প বলছেন ত্রিপুরার মানুষের কাছে এসে। বাঁশ বেতের শিল্প ত্রিপুরায় নূতন হচ্ছে, কবে থেকে হচ্ছে? সারা ভারতবর্ষের বাজারে ত্রিপুরার বাঁশ বেতকে ভিত্তি করে ঘরটর সাজাবার জন্যে বা কারোর প্রয়োজনীয় সামগ্রী হিসাবে চেয়ার টেবিল থেকে আরম্ভ করে দরজার নেট থেকে আরম্ভ করে সমস্ত জিনিস তৈরি করে বামফ্রন্ট সরকারের সময় কিন্তু এগুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আপনাদের কৃতিত্বটা কি? ফুল ঝাড়ুর কথা উল্লেখ করেছেন, সবাই বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি তার বক্তৃতাটা শুনেছি। ঝাড়ু 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 বলছেন, এটা নূতন নাকি? জঙ্গল থেকে এই ঝাড়ু কেটে এনে শুকিয়ে বিক্রি করে বামফ্রন্ট সরকার কোঅপারেটিভের মাধ্যমে তাদের থেকে ভালো দামে কিনে নিয়ে এই ঝাড়ু তৈরি করে এখান থেকে কোঅপারেটিভ বুদ্ধিকে ভারতবর্ষের বিভিন্ন বাজারে বিক্রি করেছে। তো আপনাদের নতুন কৃতিত্ব কি? এখন তো এগুলো কিনবারও লোক নাই। যারা এগুলো আনছেন, তৈরি করছেন, তারা তো ন্যায্য দামও পাচ্ছেন না। খবর রাখেন তাদের। আনারসের গল্প শোনাচ্ছেন। হ্যাঁ, এই ত্রিপুরার এইটাই নাকি একমাত্র ফল, আরও ফল আছে। ঠিক আছে, আনারসকে ত্রিপুরার ফল মডেল বলছেন, আমরা বিরোধিতা করিনি, রাষ্ট্রপতিকে এনে এটা করা হয়েছে। একবার এক ট্রাক গাড়ি এই আনারস বাইরে পাঠালে পরেই হয়ে গেল। আনারসের যারা চাষি উৎপাদক তাদের সঙ্গে কথা বলে দেখুন তো, তারা নতুন করে আনারসের চাষ করছে কিনা, দাম ঠিক মতো পাচ্ছে কিনা, তাদের অবস্থা কিরকম, ওটার কথা ছেড়ে দিলাম, বুক বাজাচ্ছেন। কৃষকরা কিছুদিন আগে, মাস দেড়েক আগে যে আপনার মানে অপ্রত্যাশিত ঝড় হলো, বৃষ্টি হলো, 3 দিন 4 দিন গেল, যে ক্ষতি হয়ে গেল, ফসল ধান নষ্ট হলো, শীতের ফসল নষ্ট হলো, সার্ভে হলো, যা খবর আমাদের কাছে 40 থেকে 50 কোটি টাকা ক্ষতি হয়ে গেল। কেউ খোঁজ নিয়েছে কৃষকদের? কেউ খোঁজ নেয়নি। ধান কেনার সিদ্ধান্ত করেছেন, এখন বস্তা হয় কৃষককে মাথায় বোঝা করে আনতে হবে, অথবা এটা যে আনছে এক একটা বস্তার জন্য 5 টাকা করে দিতে হবে। কজন দিতে পারছেন? ফলে আনছেনই না। খবর রাখেন এগুলো। এই সমস্ত গল্প বলে প্রধানমন্ত্রী কাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? ত্রিপুরার মানুষদেরকে বোকা ভাবলে কিন্তু ভুল করবেন, এটা ঠিক না। আর কি বলে শুরু করেছিলেন বক্তব্য? ভ্রষ্টাচার গতি পেয়েছে, নিজের দুর্বলতা এবং চামড়া বাঁচাবার জন্য এই সমস্ত কথা বলছেন। গত বিধানসভা নির্বাচনের আগে আপনি 3টা জায়গায় মিটিং করেছেন, সারা রাজ্য থেকে লোক জমিয়েছে, কোথাও তো এই সমস্ত কথা তুলেননি। আপনাদের সরকারের তরফ থেকে জাতীয় ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণ করতে গিয়ে যে পুরস্কার আপনারা দিয়েছেন, বামফ্রন্ট সরকার কতগুলো পুরস্কার প্রতি বছর বছর জয় করত। আপনার হাত দিয়ে, আপনার মন্ত্রিসভার সদস্যদের দিয়ে, ত্রিপুরার অফিসাররা কোনো কোনো সময় আমাদের কোনো কোনো মন্ত্রী গিয়ে এই পুরস্কার কিন্তু নিয়ে এসছেন, তার হিসেব আছে, আপনার অফিসও আছে, ত্রিপুরা সরকারের দলিল দস্তাবেজ খুঁজলেও কিন্তু পাওয়া যাবে। কই তখন তো এই সমস্ত কথা উঠেনি, এখন এই সমস্ত কথা বলছেন, আর কিছু বলবার সুযোগ পাচ্ছেন না। কি বলছেন এই সমস্ত কথা? তথ্য আছে, প্রমাণ আছে, প্রমাণ করুন। যদি পাওয়া যায়, যারা দোষী সাব্যস্ত হবে ব্যবস্থা নেবেন,
আপত্তিতে কেউ করছে না, বলবার সাহস তো নেই। আপনার সরকার, দিল্লির সরকার দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে। ইউপিএ সরকারের সময় যুদ্ধের বিমান কিনবার জন্য যে শর্তে, যে দামে এই বিমান কিনবার সিদ্ধান্ত করেছিল, আপনি সেখানে গিয়ে সেটা উলটপালট করে দিলেন। সারা পৃথিবীতে দেখা গেল কি এ নিয়ে রা উঠেছে। ভ্রষ্টাচার সরকার কাকে বলছে? পৃথিবীর দেশে দেশে ডুবে আছেন তো আপনার কেন্দ্রের সরকারটা। ভ্রষ্টাচার এবং কেন্দ্রের বিজেপি সরকার সমর্থক হয়ে গেছে। রাজ্যের যে আপনাদের যে সরকার, ত্রিপুরায় আমি পেছনে যাব না। 7 দিন আগে টিএসআর এর জোয়ান নেবার জন্যে 3 বছর আগে ইন্টারভিউ হয়েছে বাইরের এজেন্সি এনে, তখনই আমরা প্রতিবাদ করেছি। তালিকা বেরিয়েছে, আপনাদের অফিস গিয়ে কারা ভাঙছে। চোখের জল ফেলতে ফেলতে মিডিয়ার লোকরা যখন জিজ্ঞেস করছেন কাঁদছেন কেন, তখন কি বলছেন? ধার করে, দেনা করে 3 লক্ষ টাকা আপনাদের দলের নেতা, তিনি বলছেন আমি তো পৃষ্ঠা প্রমুখ, তাদের যে মন্ডল, তার নেতা উপনেতা নাম বলে টাকা দিয়েছেন। চাকরি পেল না আমার ছেলে, তার মাপে ঝুঁকে পরীক্ষা সবকিছু তো ঠিক আছে, সে পাবে। আমি যে এই টাকা ধার করে আনলাম, এই টাকা কোত্থেকে দেবো আমি? আমার তার বিক্রি করার কিছু নাই। এই প্রশ্নগুলি উঠছে। এখানে দেখলাম মুখ্যমন্ত্রী গলা চড়িয়ে, গলা ফাটিয়ে বলছেন যে এটা নাকি স্বচ্ছ সরকার। তাই যদি হবে, যারা পেল না, যারা টাকা দিল এবং যারা অভিযোগ করছেন মাপে মিলেনি, ইন্টারভিউ পুরো কভার করেনি, এরকমও কেউ কেউ চাকরি পেয়ে গেছেন, তারা বলছেন আমরা কোর্টে যাব। আপনারা দেখেছেন, আপনাদের মিডিয়াতে উঠেছে, হাইকোর্টে পুলিশ লেলিয়ে দিয়ে তাদের কোর্ট চত্বর থেকে ঘাট ধরে টেনে নামিয়ে এনে গাড়িতে তুলেছে। কোন সরকার? প্রধানমন্ত্রী জানেন এই সমস্ত খবর। ভ্রষ্টাচার কার সরকার? এটাই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। এ দিয়ে কিন্তু বেশি দিন চলবে না। মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন ঘরে ঘরে, এবং হিসাব মানুষ মিলিয়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। আপনি এখানে কোভিডের গল্প শোনালেন, তার থেকে ডেল্টার প্রবলেম, এখন ওমিক্রন, কত কোটি আপনার ভ্যাকসিন হয়েছে, ডাবল তো বলছেন না। এখনো তো ভারতবর্ষের যাদের ডাবল ভ্যাকসিন দেওয়ার কথা 64% তারা পাননি। আপনি কালকে বক্তৃতা করেছেন, কালকেই আপনার কেন্দ্রীয় দপ্তরের লোকরা প্রেস মিট করে এই তথ্য দিয়েছেন। এটা আমার তৈরি করে না, আমার তৈরি করে না। স্বাস্থ্য পরিষেবার হালটা কি? হাসপাতালের জন্য পয়সা দিয়েছেন, ডাক্তার নিয়োগের জন্য, নার্স নিয়োগের জন্য, প্যারামেডিক্স নিয়োগের জন্য, বেড বাড়াবার জন্য, যন্ত্রপাতির জন্য, এই কোভিডকে মোকাবেলা করার জন্য। ত্রিপুরায় ওমিক্রন টেস্ট করার জন্য যে যন্ত্রটা লাগে, এই যন্ত্রই নাই। আমাদের এখানে মন্ত্রী অসহায়ের মতো বলছেন ফেব্রুয়ারি আগে হবে না। তো এখানে একটা যন্ত্রের ব্যবস্থা করা যায় না? এত কথা বললেন না কেন? আমি গিয়েই পাঠিয়ে দেব বললেন না তো। এখানে বিদ্যাজ্যোতির প্রকল্প শোনাচ্ছেন, জাতীয় শিক্ষানীতি সর্বনাশা নীতি। যাদের টাকা আছে, পয়সা আছে, ধনীর দুলাল, তারা আমাদের সন্তান, তারা আমাদের শত্রু না। তারা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রিসার্চ স্কলার হয়, আমাদের দেশের সম্পদ, তাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নাই। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব ঘরের সন্তান বাবার সঙ্গে গিয়ে মাঠে বিচিলি বেচে পরিবারের খাবার সংগ্রহ করছে এবং স্কুলে খাতাপত্র কিনছে, যাচ্ছে, তারপরে পাস করছে, ভালো নম্বর পাচ্ছে। তারা কোথায় যাবে, কোথায় পড়বে? আপনাদের জাতীয় নীতির দৌলতে যে স্কুলের ছাত্র কম, স্কুল তুলে দিচ্ছেন, 5টা স্কুল এক জায়গায় নিচ্ছেন, মাস্টার ছাঁটাই, নতুন মাস্টার নিচ্ছেন না, এগুলো বেসরকারি হাতে দেবেন, তারা শিক্ষক নেবে, চাকরির কোনো নিশ্চয়তা নাই। ত্রিপুরার যে বেকার ছেলেমেয়েরা পাস করে বসে আছে, বিএড করা, এবং শিক্ষকের চাকরি পেতে গেলে পরে তাদের একটা পরীক্ষা দিতে হয়। পাস করার পর এখন শিক্ষামন্ত্রী তিনি এক এক সময় এক এক কথা বলেন, উলট পালট বলছেন। না, পাস করেছে সবার চাকরি একসাথে হবে না, সংখ্যা কম। সংখ্যা কেন কম? যতজন পাস করছে তার চাইতে কয়েক গুণ বেশি শিক্ষক দরকার আমাদের স্কুলগুলোতে। কলেজে আমি নাইবা বললাম, কেন তাদের নিচ্ছেন না? কি জবাব? প্রধানমন্ত্রী এগুলো জানেন না? আমি তো দেখলাম আপনি যখন সবাই বক্তৃতা করেন, যে কয়েকজন মন্ত্রীর নাম উল্লেখ করেছেন, শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করেছেন, সম্ভবত বিদ্যাজ্যোতি প্রকল্পের কথা মাথায় রেখে। এই যে কাণ্ড চলছে ত্রিপুরায় শিক্ষা নিয়ে, ছেলে খেলা হচ্ছে, সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, এগুলো খবর রাখেন আপনি? বলে কেউ আপনাকে?
রাখলেও কিন্তু বলবার সাহস আপনার নাই, আপনিও সাহস হারিয়ে ফেলেছেন। বিদ্যাজ্যোতির নামে কি হচ্ছে? মডেল স্কুল। সবগুলো স্কুল কেন মডেল হবে না? ট্রাইবেল এলাকার স্কুল, তফসিল এলাকার স্কুল, সংখ্যালঘু এলাকার স্কুল, গরিবের সন্তান সন্ততি, তাদের স্কুলগুলি কেন মডেল হবে না? নগরের স্কুল, তাও বাছাই করা, যেগুলিতে ইচ্ছা করলে এখনই কলেজ চালানো যায়। যে কলেজ আছে এগুলি চালাবার মতো লোক নাই, প্রিন্সিপাল নাই, অধ্যাপক নাই, এগুলিকে মডেল বানাচ্ছেন। বলছেন গান বাজনা, লেখা পড়া, সিনেমা, নাটক, ছবি আঁকা, হ্যাঁ, খেলাধুলা, সমস্ত শিক্ষকটা কি দেবেন? গল্প শোনাচ্ছেন না? ভারতবর্ষে আপনার এই জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রহর গুনছে, আগুন জ্বলবে। ইতিহাস নতুন করে লিখছেন আপনারা, ইতিহাস ভুলিয়ে দিচ্ছেন, মাইথোলজিকে দেশের ইতিহাস বলে উপস্থিত করছেন, বিজ্ঞান চিন্তা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বিপদগামী করছেন, যুক্তির তর্ক ভিত্তিতে সত্যের উপর যে নির্ভরশীল হওয়া, এখান থেকে আমাদের ছেলে মেয়েদের বিপদগামী করার চেষ্টা করছেন। আপনি রেহাই পাবেন মনে করছেন? আপনার সরকার রেহাই পাবে মনে করছেন? পাবেন না। এই সমস্ত বলে ত্রিপুরার মানুষকে গত নির্বাচনে বিভ্রান্ত করেছেন। ভবিষ্যৎ দিনে পারবেন যদি মনে করেন, ভুল করবেন। কাজেই আপনার বক্তব্যের জবাব এখানে রাখলাম, সাহস থাকলে আবার বলবেন। এই কয়েকটি কথা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম এবং ত্রিপুরার মানুষের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনারা আসলেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। স্যার, আরেকটি কথা, আজকে বিধানসভার এমএলএ আশিস দাসকে বরখাস্ত করা হয়েছে বিধানসভা থেকে। সেটি নিয়ে আপনার আশিস দাস দল ত্যাগ করেছেন, তিনি নতুন দলে যোগ দিয়েছেন। আইন অনুযায়ী যদি ব্যাপারটা ঠিক না হয়, এটা স্পিকারের ব্যাপার। এখন এটা নিয়ে তো আলাদা করে কি বলবো। এই তো তিনি হয়তো গেছেন, কেমন এরকম অনেকেই ভিতরে অপেক্ষা করছেন, হয়তোবা কারণ এখানে তো সারা দেশে যেমন একজন কথা বলেন বা সঙ্গে আরেকজন আছেন, তিনি এখন আর সুস্থ না। এক জায়গায় তো বেফাস মন্তব্য করে দিলেন একজন রাজ্যপাল, কি বলেছেন দেখেছেন পত্রিকায়, আমার মুখ দিয়ে আমি নাইবা বললাম। এই ত্রিপুরাতে তো এই চলছে। কাজেই দিন যত কমছে, বিশ্বাস হারাচ্ছেন। শিল্প বলছেন তো প্রধানমন্ত্রী, ত্রিপুরায় কি শিল্প হয়েছে এই ডাবল ইঞ্জিনের সময়? একটা নতুন শিল্প, একটা শিল্প হয়েছে সাকসেসফুল, সেটা কি? ভোট জালিয়াতি, ভোট ডাকাতির। এর জন্য ক্রেডিট নিতে পারেন। সারা দেশে মুখে কালি লেগেছে, আরো কালি লাগবে, মানুষ ছেড়ে দেবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনি যখন বললেন যে ঘর নেই, কালকে প্রধানমন্ত্রী বলার সময় বললেন যে আপনারা সরকারে থাকাকালীনই এরকম সিস্টেম জারি করেছে, যাদের টিনের ছাউনি আছে তারা ঘর পাবেন না। বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন গেলেন, সেখানে তথ্য প্রমাণ দিয়ে দেখালেন যে যারা এই এতক্ষণ আপনি শুনলেনটা কি বললাম? ব্যাখ্যা করে বললাম তো, কেন্দ্রীয় সরকারের নীতি বিরোধিতা করেছি আমরা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বলেছেন, শুনতে হবে তো, কেমন না? শুনতে হবে তো। এটা আমাদের বক্তব্য, যেটা করলেন আগে কেন করলেন না? আমরা তো আগে থেকেই বলছি, আমরা তো তখনই ঢুকাতে, তারপরেও কিন্তু আমরা এর মতো ঢুকিয়ে দিয়েছি। এই লিস্টটি তো 11 সালের লিস্টই, নতুন কি বাদ দেওয়ার চেষ্টা করেছিল। বলছেন বলে বলছি, যাদের নাম টাম ঢুকানো হচ্ছে বলছে তারা নাই এলাকায়, এগুলো ফলস। তারপরে যখন লোকগুলি শুনলো, সশরীরে কাগজ নিয়ে যখন ব্লকে ডিএম এর কাছে যেতে শুরু করেছে, পালাবার পথ পাচ্ছে না, আর নাম ক্যান্সেল করার চেষ্টা করেনি, তারপরে কিছু বাদ গেছে। এই হচ্ছে ঘটনা। থ্যাংক ইউ। স্যার, এরকম আরেকজন এমএলএ তাদের দল থেকে নিজেই বহিষ্কারপত্র জমা করেছেন অন্য দলে যোগদান করে বিশ্ববিদ্যালয়ের জন্য, ওনাকে তো বহিষ্কার করা হয়নি। এই বিষয়ে আপনার আমার তো এই বিষয়, এটা তো স্পিকার সাহেব